রাজ্যের মানুষের আরও বেশি চাকরি দরকার, আরও বেশি, আমি শব্দটা ব্যবহার করছি, এই রাজ্যের মানুষের আরও বেশি ইন্ডাস্ট্রি দরকার, শিল্পের দরকার। এই রাজ্যের মানুষের আরও বেশি ব্যবসার ক্ষেত্র দরকার, তার পরিকাঠামো দরকার, এবং এই রাজ্যের মানুষের আরও বেশি সচ্ছলভাবে থাকবার অধিকার রয়েছে, এবং সেটা মানুষ পাচ্ছেন কিনা সেই জায়গায় মানুষ বিচার করতেই পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো বিজনেস সামিট বা কোনো বিজনেস মিট বা কোনো জায়গায় যদি আমরা আলোচনা এইভাবে দেখি যে সেখানে শুধুমাত্র কথা আছে বা প্রস্তাবের জায়গাটা প্রচুর রয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পরবর্তীকালে সেই শিল্পকে বাস্তবায়িত করবার ক্ষেত্রে অনেকে ডিলে করছেন, লেট করছেন। আপনার মধ্যেও প্রশ্ন এটা জাগতেই পারে যে তাহলে পশ্চিমবঙ্গে একবার প্রপোজাল দিয়ে বা প্রস্তাবনা রেখে তারপরে কেন বিজনেসম্যানরা কোম্পানিগুলো তৈরি করছেন না, কেন প্রোডাকশন সেন্টার বা যে সমস্ত ফ্যাক্টরিগুলো তৈরি করবার কথা বা যে শিল্পের উন্নয়ন দরকার সেগুলো কেন করছেন না, নাকি প্রস্তাবটাকে অনেক বড় করে বাড়িয়ে দেখা হচ্ছে। এই জায়গাটায় মানুষের, আমি আবারও বলছি, রাজনীতির থেকে সম্পূর্ণভাবে বাইরে বেরিয়ে মানুষের অধিকার আছে তার রাজ্যে শিল্পের কথা বলা। এই রাজ্যের মানুষের অধিকার আছে চাকরির ক্ষেত্রে সচ্ছলতা আসা, এই রাজ্যের মানুষের অধিকার আছে তার বাচ্চা কাচ্চা অর্থাৎ তাদের যারা বাড়িতে সন্তান সন্ততি তাদের গুড এডুকেশন দেওয়া, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করা, সব কিছুর, এবং তার জন্য আর্থিক সচ্ছলতা মানুষের প্রয়োজন। এবার এই আর্থিক সাচ্ছল্য বা আর্থিক সচ্ছলতা এটা কি ইন্ডাস্ট্রির মাধ্যমে আসবে, কোনো কাজের মাধ্যমে আসবে, নাকি সেটা সরকারি সুবিধা থেকে আসবে, সামাজিক প্রকল্প থেকে আসবে, নাকি সেটা বিভিন্ন ধরনের ভান্ডার, বিভিন্ন ধরনের স্ত্রীর থেকে আসবে? এটাও একটা সংশয় মানুষের মধ্যে থেকে যায়। এবং আমরা প্রত্যেকবারই দেখি যে কিছু মানুষ রয়েছেন যারা অত্যন্তভাবে বিভিন্ন সামাজিক প্রকল্পের উপরে নির্ভরশীল, হয়তো তারা বাধ্য হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। আমি তাদেরকে খারাপ বলছি না যে তারা সরকারি প্রকল্প নিচ্ছেন, এটা ভীষণভাবে অন্যায় বা খারাপ, কিন্তু রাজ্যের অগ্রগতি বা উন্নতি বা আর্থিক উন্নতির ক্ষেত্রে কোনটা দরকার? কর্মসংস্থান দরকার, শিল্প দরকার, নাকি বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রয়োজন? কোন কোন ক্ষেত্রে কিভাবে, সেটা নিয়ে আজকে আমরা ডেফিনেটলি আলোচনা করব। এবং যেহেতু আমি আর সময় আজকে একদমই নষ্ট করতে চাই না, কারণ আজকে আমি যে বক্তাদের পেয়েছি খুব আমার কাছে খুব লোভনীয় এই প্যানেল, এই কারণের জন্যই, কারণ প্রত্যেকেই সুবক্তা, প্রত্যেকে খুব ভালো ব্যাখ্যা করতে পারবেন যে মানুষের বেসিক নিডসগুলোকে মানুষ এই রাজ্যে কিভাবে পাওয়ার প্রত্যাশা করেন। কারণ সামনে একটা ইলেকশন রয়েছে, খুব স্বাভাবিকভাবেই ইলেকশন ডিপেন্ড করে মানুষের মতামত নেওয়ার ক্ষেত্রে, ইলেকশন গুরুত্বপূর্ণ। সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী অনেকগুলো কথা বলেছেন। এক হচ্ছে 2 কোটি চাকরির কথা বলেছেন, তিনি মানসিক শান্তির কথা বলেছেন, তিনি সেকেন্ড লার্জেস্ট ট্যুরিজমের কথা বলেছেন রাজ্যে, তিনি বাংলাকে গেটওয়ে বলেছেন, লার্জেস্ট লজিস্টিক্যাল হাব এই বাংলা, সেটাও উনি বলেছেন। উনি পাশাপাশি বলেছেন যে কিছু কিছু বিজনেসম্যান তারা ভয়ে রয়েছে বিভিন্ন কারণের জন্য। একাধারে অনেকগুলো সোশ্যাল স্কিম এবং সোশ্যাল সাপোর্ট সরকার কী করে করছে সেই কথাগুলো বলেছেন। জিএসটির ক্ষেত্রে বাংলা কিছু পাচ্ছে না উনি সেটাও বলেছেন। 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, সঙ্গে কেন্দ্রকে আক্রমণও করেছেন। অনেকগুলো প্রশ্ন এক্ষেত্রে তৈরি হতে পারে, অনেকগুলো, একাধিক, যে একটা বিজনেস সামিটে যেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সবাই রয়েছেন বসে বা বিজনেসম্যানরা রয়েছেন, তাদের পশ্চিমবঙ্গমুখী করবার ক্ষেত্রে এই আঙ্গিকগুলো যেগুলো মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন অলরেডি, তাকে আমরা সরকারি আঙ্গিক বলে ভাবতে পারি, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি প্রশাসনিক প্রধান। এগুলোকে নিয়ে এবার আলোচনার প্রয়োজন রয়েছে এবং ভিন্নমুখী আলোচনার প্রয়োজন রয়েছে। আমার খুব ভালো লাগছে যে আজকের প্যানেলে বিজেপির মুখপাত্র, কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্রও রয়েছেন, এবং তারা তাদের যে অবস্থানটা রাখবেন সবটাই নিশ্চিতভাবে প্রো পিপল রাখবেন। কিন্তু তাদের এই বক্তব্যের পেছনে শুধু কি রাজনৈতিক অবস্থান রয়েছে, নাকি মানুষের কথা বলবার যে উদগ্রতা, নিজস্ব চেষ্টা, পরিষ্কার একটা অবস্থান মানুষের সামনে সেটা রয়েছে? সেটা নিয়ে ব্যাখ্যার জন্য বিশ্বজিৎ দাসের মতো অধ্যাপক এবং বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। তো আসুন আমি পরিচয় করি দিই আগে সবাইকে। বিশ্বজিৎ দাকে দিয়ে শুরু করি। বিশ্বজিৎ দাস সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমাদের সঙ্গে দীর্ঘ পরিচিত এবং বহু অনুষ্ঠান বিশ্বজিৎ দার সঙ্গে করেছি। স্বাগত বিশ্বজিৎ দাকে। আমার ভীষণ প্রিয় মানুষ চন্দন ঘোষ চৌধুরী, জাতীয় কংগ্রেস মুখপাত্র, উনি রয়েছেন। চন্দন দাকেও স্বাগত জানাই। খুব
চন্দন দাস একটা জিনিস খুব ভালো লাগে, যেহেতু ন্যাশনাল মিডিয়া চন্দন দা অ্যাটেন্ড করে, সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে জাতীয় রাজনীতি এবং ব্যবসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান নিয়েও আজকে আমি চন্দনদার থেকে জানতে চাইব, যে জাতীয় যে প্রেক্ষিত সেই জায়গা থেকে। ডক্টর কৌশিক বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। কৌশিক দাকেও স্বাগত জানাই। রাজ্য সরকারের অবস্থান এবং পরিকল্পনা সেটা যে শুধুমাত্র ভোটমুখী নয়, জনমুখী, সেটাও বলবার নিশ্চিতভাবে কৌশিকদা চেষ্টা করবেন। আর কৌশিকদার অবস্থানকে কৌশিক দাকে নয়, বাট ওনার অবস্থান এবং সরকারি সিদ্ধান্তকে নিশ্চিতভাবে সমালোচনার জায়গায় দাঁড়িয়ে আরও বেশি উন্নত থেকে উন্নততর করবার জন্য বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা দে। ঘটনাচক্রে শর্মিষ্ঠা দেবীর সঙ্গে আজকে আমার প্রথম প্যানেল, প্রথম কাজে উনি কীভাবে কি বলবেন সেটা একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এই প্রথম শোনাই যে 2 কোটি কর্মসংস্থান এবং এই যে জিএসটি ইস্যুতে এবং 40% বেকারত্ব কমা আজকে মুখ্যমন্ত্রী বলছেন। কি বলেছেন একবার শুনবো। You'll be happy to know it is not that I am saying. I am quoting the Niti Aayog committee report, Government of India's organization. They said 14.5 years, now 15 years is not. Sometimes I have seen the written 15 years. It is not. 15 years will be completed after May. So now 6 months we have the time in our hands. Now 2 crore employment has been generated and unemployment reduced by 40%. Don't you think it is a pride of each and everybody who are defaming Bengal only for political purpose? আজকে আমরা অত্যন্ত ইস্যু ভিত্তিক থাকবো, এবং যেহেতু ম্যাডাম বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো বক্তব্য রয়েছে, মুখ্যমন্ত্রীর অনেকগুলো বক্তব্য, প্রত্যেকটার উপরে আমি একটা পলিটিক্যাল কমেন্ট এবং অবস্থান চাইব রাজনৈতিক ব্যক্তিদের থেকে, এবং আলোচনাও থাকবে। কাজে খুব ছোট্ট করে আমি প্রথম শর্মিষ্ঠা দিকে দিয়ে শুরু করি। 2 কোটি মানুষের কর্মসংস্থান এবং 40% বেকারত্ব কমা, এই তথ্যটাকে আপনারা কিভাবে দেখছেন রাজনৈতিক দিক থেকে? আচ্ছা, প্রথমেই বলি 2 কোটি মানুষের বেকারত্ব কমে গেল, তাহলে কর্মসংস্থান হলো মানে বেকারত্ব কমে গেল, এবং মোট জনসংখ্যার ভিত্তিতে 40% বেকারত্ব কমলো। ঠিক আপনার কথা শুনলাম, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, খুব ভালো কথা। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যে মোটামুটি 10 কোটি ধরুন জনসংখ্যা আছে, তার মধ্যে যদি 2 কোটির জনসংখ্যার বেকারত্ব কমে যায়, তারা চাকরি পেয়ে গেছে, তাহলে সেটা তো ভিজিবল হওয়ার কথা। কিন্তু সেটা ভিজিবল কি হচ্ছে? মানে প্রত্যেকটা পুরসভা কেন্দ্রে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা ওয়ার্ডে তাহলে কতজন করে চাকরি পাওয়ার কথা, কিন্তু সেটা কি আমরা দেখতে পাচ্ছি? আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, সেটা ভিজিবল হচ্ছে না। তারপর দেখুন, রাস্তায় আজকে বসে আছে যে ছেলেমেয়েরা, শিক্ষক আন্দোলনে বলুন বা যেটা আন্দোলনের জন্য, যে শিক্ষিত বেকাররা পরিযায়ী হয়ে চলে যাচ্ছে, ম্যাক্সিমাম চলে যাচ্ছে অন্য রাজ্যগুলোতে। এবং আমাদের রাজ্যের যে শিক্ষিত বেকাররা, তারা অনেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিল, সেটা ভেঙে গেছে, এবং প্রায় 10 বছরের কাছাকাছি পর একটা যখন এসএসসি হলো কিছুদিন আগে কোর্টের নির্দেশের মাধ্যমে। এই যে 2 কোটি চাকরি কিন্তু এটা সরকারি নয়, মানে বেসরকারি কর্মসংস্থান এবং তার থেকে চাকরি। উনি বলছেন যে 40% বেকারত্ব, এগুলো তো আপনাদের অভিযোগ শর্মিষ্ঠা দেবী থাকবেই, যে পরিযায়ী শ্রমিকরা অন্য জায়গায় মানে পরিযায়ী হয়ে শ্রমিকেরা বাইরে যাচ্ছেন। আপনি নিশ্চিতভাবে বলতে পারেন, যেগুলো আপনি একটা ভিজিবিলিটির কথা বললেন, এটা তো নিশ্চিতভাবে ভিজিবল, যে প্রচুর শিক্ষকেরা চাকরির জন্য আন্দোলন করছেন, রাস্তায় নামছেন, অনেক কিছু হচ্ছে, চাকরি চলে যাচ্ছে রাদার, সেটাও হচ্ছে। পাশাপাশি আপনি বললেন যে এলাকায় ব্লকে সত্যি কি এমপ্লয়মেন্ট বাড়ছে, তার মানে আপনারা একমত নন যে 40? কৌশিক দা, আমি আসবো চন্দনদা ছোট্ট করে। ঠিক এই জায়গায় 2 কোটি চাকরি হয়েছে, 40% বেকারত্ব কমেছে, সরকারি ইনফরমেশন বলছে। দেখো, এই ফরম্যাটে যদি আলোচনা করো, তাহলে প্রথমত আমি যদি বলি এমপ্লয়মেন্ট জেনারেট করেছে 2 crore, তাহলে বলতে হবে যে এমপ্লয়মেন্টের কোন সেগমেন্ট। মানে প্রথম শর্তটা হচ্ছে যে এমপ্লয়মেন্টের সেগমেন্টটা কি,
অবশ্যই সরকারি বেসরকারি মিলিয়ে আমি বেসরকারি সংস্থাকে সামনে রাখছি, কারণ সরকারি পরিসংখ্যানটা দিলে সেই পার্সেন্টেজটা এই মুহূর্তে এসে দাঁড়ায় ইভেন 1%-এর কম। সরকারি চাকরির জেনারেশন যদি তুমি বলো অন দ্য হোল মানে গত 14.5 স্লেট অফ পপুলেশন, না স্বাভাবিক সরকারি চাকরি হয়েছে 1%-এর একটু কম। ইনফ্যাক্ট ইটস নট ক্লিয়ারিং 1% right. অফ, মানে যারা টোটাল বেকার তাদের মধ্যে তুমি যদি এই পরিসংখ্যানটা ধরো তাহলে জেনারেশনটা সাধারণভাবে থাকে বেসরকারি। এখন দেখো বেসরকারির ক্ষেত্রে কয়েকটা মডেল আছে। একটা পিপিপি মডেল আছে, তোমরা সকলেই জানে, প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সেই মডেলটাতে বা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যাকে বলে এমএসএমইতে কিন্তু বেঙ্গল খুব ভালো করছে। সুতরাং এটাকে দেখতে হবে যে এমএসএমইর এমপ্লয়মেন্ট কিনা। কিন্তু এই সকল এমপ্লয়মেন্ট তো অবশ্যই, কিন্তু এই সকল এমপ্লয়মেন্টের মধ্যে মোস্টলি আমরা হিসেব করে দেখেছি অ্যারাউন্ড 63 থেকে 64% যে এমপ্লয়মেন্ট ভ্যালুড এমপ্লয়মেন্ট নয়। মানে আমি তোমাকে বলতে চাইছি যে এমপ্লয়মেন্টের অল ফ্যাসিলিটিস, এমপ্লয়িং ফ্যাসিলিটিস বা যেসব বেনিফিটস থাকা দরকার, পে স্কেল থাকা দরকার, সেটা নয়। তাহলে এই জায়গাটাতে এমন একটা পরিধি তৈরি হলো, আমি বলতে পারি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। এখন সেই এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্যারেক্টারটা কি? এবার তোমাকে যদি দেখতে হয় আনঅর্গানাইজ সেক্টর, তুমি জানো পশ্চিমবাংলায় আনঅর্গানাইজ সেক্টরে পশ্চিমবাংলা রানিং 4th ইন দ্য কান্ট্রি। তাহলে আনঅর্গানাইজিং সেক্টর মানে আনঅর্গানাইজড ইনফরমেশন, এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে এত ইনফরমেশন আছে যে এমপ্লয়মেন্ট হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কত আমি বলতে পারছি না। তার মানে ইট নিডস আ রিসার্চ। এটা হোল রিসার্চে তুমি দেখতে পারবে যে এর বেনিফিটটা ইকোনমিক্যালি আমাদের প্রাত্যহিক সংসার জীবনে বা সংসারে পড়ছে কিনা। যদি না পড়ে থাকে, এই এমপ্লয়মেন্টকে আমরা বলি কোয়েশি এমপ্লয়মেন্ট বা যেন তেন এমপ্লয়মেন্ট। এর মধ্যে তুমি 100 ডেজও ঢোকাতে। খুব ভালো। আমি কৌশিকদার কাছে চলে যাবো। একেবারে শেষে চন্দনদা বললেন এর মধ্যে তুমি 100 দিনের কাজেরটাও ঢোকাতে পারো। দেখুন, চাকরি পাওয়া মানে তো চাকরি পাওয়া ডেফিনেটলি, আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা এবং বাজার অর্থনীতিতে সেই মানুষটার চাকরি পাওয়া কি আদতেও তার চাহিদা, মানে পারিবারিক চাহিদা, আমি আরও খোলসা করে একদম নর্মালভাবে বলি, মানুষের বুঝতে সুবিধা হবে। ধরে নিন আজকের দিনে দাঁড়িয়ে আপনি 7,000 10,000 টাকার চাকরি পাচ্ছেন, ডেফিনেটলি সেটা চাকরি পাওয়া, কিন্তু আপনার এই সমাজে চলতে গেলে, আপনার প্রাত্যহিক বেসিক নিডসগুলো পূরণ করতে গেলে, অর্থাৎ সাধারণ স্বাস্থ্য, সাধারণ শিক্ষা, সাধারণ বাজার করে আপনার খাওয়া দাওয়া, এগুলো কি হবে? এবং চন্দনদা এক জায়গায় অত্যন্ত সন্দিগ্ধবান যে 63 থেকে 64% কৌশিকদা এটাকে ভাবার বিষয় যে যেটা সেই অর্থে এই ধরনের ভ্যালুড এমপ্লয়মেন্ট নয়। তাহলে এই যে মুখে এমপ্লয়মেন্ট দেওয়া বা কোয়াশি এমপ্লয়মেন্ট যেটা উনি বললেন, এটাই কি এই সংখ্যাটা, মানে 2 কোটি এবং 40% বেকারত্ব কমে যাওয়া? দেখুন, অ্যাকচুয়াল কি? প্রথমেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি যারাই দেখছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 2 কোটি কর্মসংস্থান হয়েছে। এই 2 কোটি কর্মসংস্থানের মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। এটা যখন আপনারা তাত্ত্বিক আলোচনাটা শুরুই করলেন, আমি সেই তাত্ত্বিকভাবেই জবাব দিচ্ছি। নেহেরুভিয়ান সোশ্যালিজমের জন্য 1947 থেকে 1977 পর্যন্ত ভারতবর্ষে কর্মসংস্থান বলতে কেবলমাত্র চাকরি এবং মোস্টলি সরকারি চাকরি বলতো। তারপর যখন ধীরে ধীরে বাজার অর্থনীতি এলো, যার জনক নিশ্চয়ই করে মনমোহন সিং ছিল, যে বাজার অর্থনীতির জোরে আমরা প্রত্যেকটা ভারতবাসী গর্বের সঙ্গে বলি যে আমাদের আজকে 3rd লার্জেস্ট ইকোনমি অফ দি ওয়ার্ল্ড, সেই বাজার অর্থনীতির কিন্তু একটা মূল বক্তব্য হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। এবং আপনি যে চাকরি পাবেন মানেই আপনি সুরক্ষিত, বাকি ইনকাম হবে না, এটা বর্তমান অর্থনীতিতে একদম একটা বস্তা পচা কনসেপ্ট। 2টো ছোট্ট উদাহরণ দিচ্ছি। 2020 থেকে 2022 পর 2 বছর এমএসএমই সেক্টরে পশ্চিমবঙ্গ 1 নম্বর ছিল। টুডেজ ডেট, আজকের ডেটে 1.30 কোটি মানুষ পশ্চিমবঙ্গে এমপ্লয়েড, 93 লক্ষ এমএসএমইতে। তাকে আপনি কোনো কাজের প্রভিডেন্ট ফান্ডে নিশ্চয়ই নাও দেখতে পারেন, কিন্তু তার প্রাত্যহিক জীবনযাপনের টাকাটা তারা এমএসএমই করে তুলছেন। একটু পাশে চলে যান বেঙ্গল সিলিকন ভ্যালি, সেখানে 2800 কোম্পানিতে 2 লক্ষ মানুষ এমপ্লয়েড, সফটওয়্যার কর্মী এমপ্লয়েড, 35,000 কোটি টাকা তার বছরের টার্ন
টার্নওভার। আচ্ছা একটা কথা বলুন তো, পশ্চিমবঙ্গ আজকে ট্যুরিজমে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে, এটা আমরা বলছি না, এটা কেন্দ্রের সরকার বলছে। আজকে ভাবুন তো, দার্জিলিং যাওয়ার পথে সেই ছোট্ট প্রান্তিক চায়ের দোকানে সেই মানুষটি, আপনি কর্মসংস্থানের মধ্যে জানেন, হ্যাঁ আমাকে বলতে দিন, এক্স্যাক্টলি, হ্যাঁ আমি একটু মানুষের জন্য ক্লিয়ার করে, একদম ক্লিয়ার করেই বলছি, ক্লিয়ার করেই বলছি। মানে ধরুন দার্জিলিং যাওয়ার সময় যে লোকটা মোমো বেচছে, তাকেও কি আপনি কর্মসংস্থানের মধ্যে ফেলছেন? যে লোকটা মোমো বেচছে, একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, যার একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, তার যদি আগে 200 টাকা ইনকাম হতো, আজ যদি তার 5000 টাকা ইনকাম হয়, সেটাকে কি আপনি এমপ্লয়মেন্ট এবং ইনকাম জেনারেশন বলবেন না? না, আমি কি সেটাকে 2 কোটির মধ্যে ধরবো? এটা কি সরকারের জেনারেট করা এমপ্লয়মেন্ট? এইখানেই তো আমি আপনাকে প্রথম কথাটা বললাম। আমি বুঝতে চাইছি, কিন্তু আমি আপনার সঙ্গে তর্কে যাচ্ছি না। না, আমি আপনাকে বোঝাচ্ছি, সরকারের বলতে আপনারা কি শুধুই মাত্র সরকার এবং সরকার আন্ডারটেকিং চাকরিটা বোঝাতে চান, না সরকারের তত্ত্বাবধানে সেই রাজ্যে যত সমস্ত এমপ্লয়মেন্ট জেনারেশন হয় সেটা বোঝাতে চান? আজকে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ইয়ার্ড স্টিকটা কি? ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ইয়ার্ডস্টিক গুলো কি? সেখানকার উন্নয়নের মাপকাঠি কি শুধুই সরকারি চাকরি? তা তো নিশ্চয়ই নয়। গ্লোবাল ইকোনমিক সামিটে যখন ভারতবর্ষ তার স্ট্যাটিস্টিক্স গুলো পেশ করে, সেখানে কি শুধু কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো পেশ করা হয়, না ভারতবর্ষে প্রাইভেট ইনভেস্টমেন্ট, এমনকি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত, সেটাও পেশ করা হয়? আসলে ব্যাপারটা হচ্ছে, নিন্দুকেরা এটা সহ্যই করতে পারছেন না যে পশ্চিমবঙ্গের রিয়েল এস্টেটে 45,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। রিয়েল এস্টেটের যে ম্যানেজারটা হতে পারে তিনি প্রভিডেন্ট ফান্ড পান না, কিন্তু যিনি 30,000 টাকা মাস মাইনেতে চাকরি করছেন, আগে বেকার ছিলেন, তার কি এমপ্লয়মেন্ট জেনারেশন হলো না? হলো তো। এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু নীতি আয়োগ বলছে পশ্চিমবঙ্গে 2 কোটি কর্মসংস্থান, 40% বেকার করেছে। এবং আবারও বলছি আপনাকে, জিএসডিপি এবং জিডিপি দুটোতেই পশ্চিমবঙ্গের গড় জাতীয় গড়ের থেকে 3% করে বেশি। এইটা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা নির্বাচনের আগে উপলব্ধি করেছেন বলেই তারা আমাদের ভোটটা দেন এবং আগামী নির্বাচনেও দেবেন। আমি ধরে নিয়েছি কৌশিকদা, আপনি যে আগামী 1 ঘন্টা আমরা ভোট কেন্দ্রিক আলোচনা না করে অ্যাটলিস্ট রাজ্যের মানুষের, তবে আপনি যেটা বললেন খুব মানে লিউক্রেটিভ আমার মনে হলো, যে ইনকামটা সরকার এভাবে ভাবছে। ধরে নিন আজকে আমি চায়ের একটা ছোট্ট স্টল খুললাম, সেটাও আমার রোজগারের মানে সেটা হচ্ছে এই এমপ্লয়মেন্ট জেনারেশনের যে কোয়ান্টাম ফিগারটা আসছে তার মধ্যে আসছে। আবার যে কোনো ব্যবসা এবং আপনি বললেন রিয়েল এস্টেটে একটা মারাত্মক একটা ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট আপনি বললেন। রিয়েল এস্টেট মানে আমি কোনটা ধরবো? ফ্ল্যাট প্রমোটিং, এই সমস্ত ফ্ল্যাট প্রমোটিং থেকে শুরু করে সমস্ত কিছুতে, শুধু ফ্ল্যাট প্রমোটিং না, যেমন ধরুন আমি বলছি একটা শপিং মল তৈরি, সেটাও কিন্তু কিছুটা রিয়েল এস্টেটের মধ্যে পড়ে। আগামী 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের 23টা জেলায় শপিং মল তৈরি হবে যেখানে শপিং মলগুলো নেই, সেইটাও কিন্তু সেটার কাজ শুরু হয়ে গেছে। 45,000 কোটি টাকা, আমি তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়ে আপনাকে ফিগারটা কোট করছি। 45,000 কোটি টাকা গত 2 বছরে পশ্চিমবঙ্গের রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট। আর যারা 5 সেকেন্ড যারা নিশ্চয়ই চাকরিহারারা রাস্তায় বসেছেন 100 বার, তারা এটাও দয়া করে দেখাবেন উত্তরপ্রদেশ, বিহার থেকেও কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে পশ্চিমবঙ্গে এসেছেন। কাউন্টারপার্টটাও দেখাবেন। কৌশিকদার একদম প্রথমেই বলেছেন আপনারা যেহেতু আজকের অনুষ্ঠান তাত্ত্বিকভাবে শুরু করেছেন, আমি সেই জায়গা থেকে ব্যাখ্যাটা করব। তবে আমার মনে হয় এখন এই পুরো রাজ্যের মানুষ তাত্ত্বিক আলোচনার থেকে তথ্য ভিত্তিক আলোচনা, অর্থাৎ তাত্ত্বিক আলোচনাটা চাইছেন। তো তাত্ত্বিক আলোচনায় সত্যি কি মানুষরা খুশি হলেন? মানে কৌশিকদা যেটা বললেন, আমি বিশ্বজিৎদার কাছে আসবো, স্যারের কাছ থেকে জানতে চাইবো যে যা আলোচনা হলো তার মধ্যে একটা জায়গায় খুব খচখচ করছে, প্রচুর সম্ভাবনার কথা কৌশিকদা বললেন, বাট চন্দনদার একটা কথায় পিনের মতো আমার চামড়ার মধ্যে বিধছে, সেটা হচ্ছে একটা, উনি তাত্ত্বিক বলেননি, তাত্ত্বিকভাবে বলছেন যে 1%-এরও কম গত 14 বছরে সরকারি চাকরি হয়েছে। 1%-ও কম, তার মানে একদিকে সরকারি তথ্য 40% বেকারত্ব কমেছে, তার মানে 39%
এটা হচ্ছে সরকারি নয়, বেসরকারি ক্ষেত্রে হয়েছে, এবং যার মধ্যে তথ্যগতভাবে কৌশিক এটাও বললেন যে লোকটা মোমো বিক্রি করবে বা চা বিক্রি করবে বা ঘুগনি বিক্রি করবে, তারাও কিন্তু অলরেডি একটা ইনকাম জেনারেট হলো, এবং তার অনুকূল পরিবেশ কে করে দিল? রাজ্য সরকার। ডেফিনেটলি আমি কৌশিক আপনার কাছে আবার রাউন্ড আপে আসবো, কিন্তু তার আগে আমি একটু বিশ্ববিদ্যালয়ের কাছে এবং একটু ছোট্ট বিরতি নেওয়ার পর দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। ডক্টর কৌশিক বিশ্বাসের বক্তব্য অনুযায়ী কাজের যে ক্ষেত্রটা তৈরি হয়েছে বা যে তথ্যটা এসছে 40% বেকারত্ব কমার, সেটা একটা সব কিছু মিলে একটা কালেকটিভ স্ট্যাটিস্টিক্স পর্যন্ত পরিষ্কার। আরেকটা জায়গা আমার মধ্যে একটু সংশয়ের দানা বাঁধছে, সেটা হচ্ছে যে প্রচুর ক্ষেত্রে যেহেতু রোজগারের জায়গা তৈরি হয়েছে, তবুও কেন প্রচুর পরিমাণে সামাজিক প্রকল্পের দিকে হাঁটতে হচ্ছে সরকারকে? মানে ধরে নিন আপনি মেধাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্কলারশিপ, ঐক্যশ্রী, 10 লাখ করে স্মার্ট কার্ড, পেনশন স্কিম, সমস্ত তথ্য, মানে হয়তো আমার খানিকটা গন্ডগোল হয়ে যেতে পারে, মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার শোনাই, আমি তারপর স্যারের কাছে আসবো। যে এই ব্যালেন্সটা করা, অর্থাৎ এই যে সামাজিক মানে যেগুলোকে আমরা সোশ্যাল স্কিম বলি, এগুলো কেন আনতে হচ্ছে? চন্দনদা, কৌশিকদা এবং শর্মিষ্ঠা দেবীর তথ্য অনুযায়ী একটা সার্বিক ব্যাখ্যা কি হবে? আসুন সোশ্যাল স্কিম কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাব একবার আপনাকে। Social schemes. May I say at least some schemes? You know everybody. Lakshmi Bhandar, first we started. And it continues. It is not that at the time of election 10,000 crores. If you count 5 years, it is 60,000 crores. And for SC/ST 70,000 crores. Now Shastra Sati, every family we give 5 lakhs rupees. And for government employees, cashless flow. It is only state we have the pension scheme. We have the pay commission. Even instead of that, though we are not, it is not mandatory, but we give 8% DA also every year. 8% ডিএ ইন এভরি ইয়ার, যেটুকু আমার কানে লাস্ট অব্দি আসলো, এটা সঙ্গে প্রচুর সামাজিক প্রকল্প। বিশ্বজিৎ দা, আমরা যেটুকু জানি তাতে এটা নিশ্চিতভাবে বাস্তব যে অর্থনীতি বা সমাজ তখনই ফ্লারিশ করে, আমার খুব সীমিত আইডিয়ায় বলছি ইকোনমিক্সের কথা, যদি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। তো স্বাভাবিকভাবেই সামাজিক প্রকল্পগুলো তো মানুষের ক্রয় ক্ষমতা বাড়াচ্ছে। আবার পাশাপাশি ডক্টর কৌশিক বিশ্বাস বলছেন প্রচুর জব অপরচুনিটিস অ্যান্ড অপশন তৈরি হয়েছে। কিভাবে দেখবেন এটাকে? প্রথমেই আমি বলি, যদি শিল্পের কথা বলা হয়, এ রাজ্যে বৃহৎ শিল্প তৈরি হয়নি এর মধ্যে। তার কারণ আমরা যখন ইতিহাস দেখি, তখন ভারতবর্ষে 1956 থেকে 61 সালে মহলানবিশ মডেল বা বৃহৎ শিল্প তৈরি হলো, তার ফল এখন আমরা পাচ্ছি। তাহলে এই যে প্রথম দুটো শব্দ আপনি বললেন আমাকে, কর্মসংস্থান এবং চাকরি, নমেনক্লেচার দুটো টোটালি আলাদা। আচ্ছা, তার কারণ এখানে সংগঠিত এবং অসংগঠিত দুটো ক্ষেত্রের কথা বলা হচ্ছে। আমরা মূলত এতক্ষণ আলোচনা করলাম অসংগঠিত ক্ষেত্র নিয়ে। এই অসংগঠিত এবং সংগঠিত ক্ষেত্রে চাকরির ফারাক কোথায়? দুটোই কর্মসংস্থান। ফারাকটা কোথায়? তার কারণ হচ্ছে, ফারাক হচ্ছে সামাজিক সুরক্ষা। সংগঠিত ক্ষেত্রে যারা চাকরি করে তাদের সোশ্যাল সিকিউরিটি আছে, চাকরি যাবে না, পেনশন পাওয়া যাবে, প্রভিডেন্ট ফান্ড পাওয়া যাবে, গ্র্যাচুইটি পাওয়া যাবে, লিভ এনক্যাশমেন্ট পাওয়া যাবে। অসংগঠিত ক্ষেত্রে যারা চাকরি, তাদের কিছু না পাওয়া যাবে, এবং সরকার চেষ্টা করছে এই অসংগঠিত ক্ষেত্রে যে চাকরি, তার একটা রূপরেখা তৈরি করা। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে এটা চলছে। আচ্ছা, এবার আমি বলি যে পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে সাফল্য আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের পজিশন হচ্ছে দ্বিতীয়। তার কারণ হচ্ছে 2021 থেকে 2025 এখানে বিনিয়োগ হয়েছে 1.25 লক্ষ কোটি টাকা, কারণ 90 লক্ষের বেশি এমএসএমই তৈরি হয়েছে। কোথায় কোথায়? যেটা চন্দনদা বলছিলেন, কৃষি, বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়া, আইটি, পর্যটন এবং হোমস্টে, প্রত্যেকটা ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে বিনিয়োগ বেড়েছে। কেন? শিল্প বান্ধব নীতি, কর্মসাথী, বঙ্গশ্রী।
এইবার আমি বলছি যে এটা কেন করতে হচ্ছে, টাকা কেন দিতে হচ্ছে, যে সামাজিক প্রকল্পের কথা বললেন, অর্থনীতিকে চাঙ্গা রাখতে গেলে ওই প্রান্তিক মানুষের কাছে টাকা দিতে হবে কেন? পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম 12,800, বিহারে 5,700, কিন্তু তবুও প্রান্তিক মানুষের হাতে টাকা নেই। এই যে প্রান্তিক মানুষের হাতে টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বললেন না? যারা একটু অর্থনীতির খবর জানেন তারা জানেন কেইনস এবং টমাস পিকেটি, অসাধারণ টমাস পিকেটি লিখছেন দ্য ব্রিফ হিস্ট্রি অফ ইকুয়ালিটি, যে প্রান্তিক মানুষের কাছে পয়সা দেওয়া, কিন্তু সেটা অর্থনীতির উন্নয়নের একমাত্র শর্ত নয়। এই টাকা দিলে খালি হবে না, সেটা তো রোলিং হবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, কিন্তু রাজ্যের অর্থনীতিকে যদি উন্নতি করা না যায় তাহলে শুধু টাকা দিলে সামগ্রিক উন্নয়নের তত্ত্বে আমরা এগোতে পারবো না। রাজ্যের বা রাষ্ট্রের উন্নতি হবে না শুধুমাত্র প্রান্তিক মানুষের টাকা দিলে। যেহেতু টাকা দেওয়ার পরে শিল্পে হচ্ছে না, সেজন্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের পূর্ণ বিকাশ হচ্ছে এই রাজ্যে। সুতরাং এখানে এই কম্পেনসেট করাটা হচ্ছে। আপনি দেখবেন বিভিন্ন উন্নয়নশীল দেশে এই যে প্রান্তিক মানুষের কাছে টাকা দেওয়ার কথা আসছে, সেটা করে আপনি এই বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছেন, অমর্ত্য সেন বলছেন যে প্রান্তিক মানুষের কাছে টাকা দিতে হবে। টাকা না দিলে কিন্তু অর্থনীতি এবং জীবনের মূল স্রোত থেকে তারা ফিরে আসবে। অর্থাৎ আপনি যে কথা বললেন, ক্রয় ক্ষমতা যেমন বাড়াতে হবে, এর পাশাপাশি পুরো রাজ্যে যাতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হয়, আর্থিক বৃদ্ধি হয়, সেই চেষ্টাও কিন্তু আমাদের করতে হবে। বেশ, খুব সুন্দর। তার মানে এই আনঅর্গানাইজ সেক্টরগুলো একদিকে যদি ফ্লারিশ করে, পাশাপাশি প্রত্যেক বক্তাই, শুধু শর্মিষ্ঠাদি ছাড়া সবাই কিন্তু এমএসএমই সেক্টরের ডেভেলপমেন্টের কথা বলেছেন। এমএসএমই সেক্টরে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু শুধুমাত্র আনঅর্গানাইজ সেক্টরের রোজগার এবং সোশ্যাল স্কিমের মানে সামাজিক প্রকল্পের রোজগার, এটাই যে সর্বতোভাবে রাজ্যকে বিরাট উন্নতির জায়গায় নিয়ে এসছে, যদি ঢাকঢোল পিটিয়ে সেটা বলা হয়, অন্তত পক্ষে তাত্ত্বিক ব্যাখ্যা এবার যদি আমি আবার ব্যাখ্যা করি সেটা তাহলে ভুল। কিন্তু কৌশিকদা, তাহলে কেন সরকারি ক্ষেত্রে, আমি ধরে নিলাম বহু লিমিটেশনস রয়েছে হয়তো বা সরকারি ক্ষেত্রে, তাহলে মিডিয়াম স্কেল এবং লার্জ স্কেলে এই ব্যাপক পরিমাণে চাকরি না হলেও তার একটা পরিশীলিত পরিমাণ কেন সরকার আনতে পারছেন না, এবং মানুষের জব সিকিউরিটি দেওয়ার ক্ষেত্রে অন্ততপক্ষে আলোচকদের বক্তব্যে যা আসলো, আপনি কি এটা মানবেন? এবং প্রথম কথাই হচ্ছে, বাজার অর্থনীতিতে জব সিকিউরিটিটা একটা অবসলিট কথা। আপনি যদি বিশ্ব অর্থনীতিও দেখেন, আমি বিশ্বজিতের সঙ্গে একমত হয়ে বলছি, যদি আমি খুব ভুল না করি তাহলে এই কেইনস এবং টমাস পিকেটি দুজনেরই থিওরি কিন্তু সম্ভবত নোবেলের জন্যও বিবেচিত হয়েছিল, কমিটিতে গিয়েছিল। তারা প্রথমেই যে শর্তটা রাখছেন সেটা হচ্ছে জব সিকিউরিটিটা আবার সেই পিছনে ফিরে যেতে হবে, একটা সমাজতাত্ত্বিক চিন্তা ভাবনার অংশ, যেটা বর্তমান বাজার অর্থনীতির সঙ্গে খাপ খায় না। এক, দু নম্বর হচ্ছে কংগ্রেস প্রবক্তা যেটা 1%-এরও কথা বললেন, আমরা সেটাকে সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং অসত্য বলে বলছি। তার কারণ পশ্চিমবঙ্গের 2011 থেকে 2025 শেষ পর্যন্ত সরকারি ক্ষেত্রে কত চাকরি দেওয়া হয়েছে, খুব শীঘ্রই আমরা সেটা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের বাড়ি যাব। 3 নম্বর, একটা বড় গন্ডগোল আমাদের হয় কোথায় জানেন? আমরা শুধু ইন্ডাস্ট্রি মানেই বুঝি খুব বড় হেভি ইন্ডাস্ট্রি। এবার পশ্চিমবঙ্গের যা ভৌগোলিক অবস্থান, হেভি ইন্ডাস্ট্রি দেখুন ভারতবর্ষের পশ্চিম প্রান্তের দুটো রাজ্যেই কিন্তু হয়েছিল। এই ইন্ডাস্ট্রি মানেই যে হেভি ইন্ডাস্ট্রি, এই ভ্রান্ত ধারণাটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। সর্বশেষে বলি, আপনি যদি হেভি ইন্ডাস্ট্রির কথাও বলেন, আপনি একদম রিসেন্টলি দেখুন JSW এনার্জি 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করছে, দেউচা পাচামিতে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, তার কাজ শুরু হয়ে গেছে, ডিপ পোর্টের কাজ শুরু হয়ে গেছে। আমি আজকেই শুনলাম মিস্টার গোয়েঙ্কা, সঞ্জীব গোয়েঙ্কারা 600 একর জমি রাজ্য সরকারের কাছে চেয়েছেন, কারণ তারা একটা ব্যাটারি রিজার্ভার ইউনিট করবেন। ফলে এগুলোকেও কিন্তু আপনি লার্জ স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে ধরতে পারেন। আমরা কৃষিতে, রাইস প্রোডাকশনে 1 নম্বর, তার কৃতিত্ব বাংলার চাষিদের প্রান্তিক ঘরে ঘরে আপনি দেবেন না। যদি আপনার 50টা বড় কারখানার চিমনি থেকে ধোঁয়া না বেরোয়, তার মানে কি এই যে সেই স্টেটটা ইন্ডাস্ট্রিয়াল নয়? সেটা একদমই নয়। আপনি এক সেকেন্ড, আপনি জার্মানির পশ্চিম প্রদেশে চলে যান, যেখানে গাড়ির ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, মার্সিডিজ বেঞ্জ থেকে BMW শুরু করে, সেখানে কোনো বড়
কারখানা থেকে ধোঁয়া বেরোয় না, বিশ্বের 70% বিলাসবহুল গাড়ি সেখান থেকেই বেরোয়। ফলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মানে কিন্তু সবসময় হেভি ইন্ডাস্ট্রি নয়। রাইস প্রোডাকশনে আমরা 1 নম্বর চন্দনদা কিছু এবং বলবেন? ভেজিটেবল কারণ আপনার প্রোডাকশনে মন্তব্যের আমরা উপর 2 নম্বর। হ্যাঁ, না, ফলে বেশ। এইগুলো যারা একটু করছে short করলে সবাই আবার তারাও আমরা অন্য কিন্তু ইস্যুতে যেতে পারবো। রোজগারেই কন্ট্রিবিউট করছেন, বেশ, রাজ্যকেও দেশকেও। বেশ, চন্দনদা একেবারে শুরুতে বলি, এটা একটা স্ট্যাটিস্টিক্স যেটা নিয়ে আমার কাজ, 97.32% লিখে নেওয়া যেতে পারে, দ্যাট ইজ বাই 14.5 ইয়ার্স এই সরকারের গভর্নেন্সে সরকারি চাকরির পরিসংখ্যান। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, তার কারণ হচ্ছে এর মধ্যে কোয়েশির একটা ব্যাপার থাকে, কন্ট্রাকচুয়ালের ব্যাপার থাকে। তুমি যদি তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশকে ঢুকিয়ে নাও তাহলে ব্যাপারটা অন্য মাত্রায় যোগ হবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কেইনসের থিওরি ভেরি ইন্টারেস্টিং বিকজ বিজনেস এনভায়রনমেন্ট ইজ ওয়ান অফ মাই সাবজেক্টস। বিজনেস এনভায়রনমেন্টে একটা জিনিস দেখতে হবে, কটা ভার্টিকালে তুমি কাজ করছো। কেইনস তো বলেছেন কনফিডেন্স থিওরি। কনফিডেন্স মানে প্রতিটা মানুষের মধ্যে এই কনফিডেন্স থাকবে, আমি বেঁচে আছি সামাজিকভাবে, আমি বেঁচে আছি অর্থনৈতিকভাবে, এবং আমি বেঁচে আছি রাজনৈতিকভাবে। যে রাজনীতিটা সবার পরে আসবে, আগে সামাজিক এবং অর্থনীতি। সেক্ষেত্রে এই কনফিডেন্সটা যদি তৈরি হয়, কনফিডেন্সটা দুভাবে তৈরি হবে। এক, আমি নাগরিক হিসেবে সরকারের ওপরে আমার কনফিডেন্স আছে। দুই, সরকার আমার উপরে কনফিডেন্স আছে আমি নাগরিক হিসেবে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে 3টে ভার্টিক্যাল কাজ করে। সিম্পল তোমাকে বলি, এর জন্য বিশেষ তত্ত্ব নয়। একটা হচ্ছে তোমাকে এমপ্লয়মেন্ট। আমি মুখ্যমন্ত্রীর কথা যতটা শুনলাম, উনি সরাসরি বলছেন 2 কোটি এমপ্লয়মেন্ট। আমি যতটা বুঝি কর্মসংস্থান বাংলায় যদি বলি। ঠিক তার পাশে যদি আসে তুমি বিজনেস এনভায়রনমেন্টে আমরা আরো 2টো ভার্টিক্যালকে রাখতে পারি। এক হচ্ছে বিজনেস গ্রোথ, 2 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। ইন্ডাস্ট্রি মানে বিজনেস নয়, বিজনেস মানে ইন্ডাস্ট্রি, বাট ইন্ডাস্ট্রি মানে বিজনেস নয়। বিজনেস গ্রোথ ওই মোমোর দোকানটা থেকে শুরু করে একেবারে ফ্লাওয়ার মিল পর্যন্ত, যেখানে আটা বা ময়দা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু বিজনেস গ্রোথের একটা পার্ট। তাহলে বিজনেস গ্রোথকে তুমি যদি মডেল হিসেবে রাখো, পৃথিবীর কোনো অর্থনীতি সেখানে সাকসেসফুল নয়। কেন নয়? কারণ তার স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল ক্যারেক্টার তাকে থাকতে হবে। এমএসএমইটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্যারেক্টার। এমএসএমইর মধ্যে যেমন একদিকে মিডিয়াম, দ্বিতীয় স্মল, আর তৃতীয় মাইক্রো। এই 3টেকে তুমি আলাদা ক্যাটাগরাইজ করেছো বলে তুমি হিসেব করতে পারছো এত এমপ্লয়মেন্ট। কিন্তু তুমি একটা জিনিস বলো, মিডিয়াম স্কেল তবুও মেনে নিলাম, অক্সিলারি ইন্ডাস্ট্রি তবুও মেনে নিলাম, কিন্তু স্মল অ্যান্ড একেবারে মাইক্রো, ওই লেভেলটাতে দাঁড়িয়ে একটা মানুষের নাভিশ্বাসকে তুমি দেখতে পাচ্ছ না। একদম। তাকে যদি তুমি এমপ্লয়মেন্টের মধ্যে কাউন্ট করো, আমার মনে হয় এটা অপব্যয়। একদমই। আমি অর্থনীতির এই জটিল যে তত্ত্ব সবাই অবশ্যই খুব সোজা করে বলার চেষ্টা করছেন, কিন্তু সাধারণ মানুষ যারা দেখছেন এই জায়গায় দাঁড়িয়ে, মানুষ কিন্তু মানে ইন জেনারেল ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই যে ছোট ছোট কর্মসংস্থান, এগুলোর দিকে মানুষ অনেকে ঝুঁকছেন। আমি মানে ধরে নিন আজ থেকে বছর 25 আগে নিজে ব্যবসা করব এই প্রবণতা মানুষের ছিল না। কম বেশি আমি চাকরি করব, আর মানে নিদেন পক্ষে যদি সরকারি চাকরি না পাওয়া যায় তাহলে আমাকে বেসরকারি ক্ষেত্রে যেতে হবে। এমনকি অন্য প্রেক্ষিতে দেখতে গেলে সরকারি চাকরির একটা আলাদা মর্যাদা এবং সম্মান ছিল, অন্যান্যদের সেই অর্থে নয়। তাহলে এই যে ছোট ব্যবসা যে বাড়ার কথা বলা হচ্ছে, বা কৌশিকদের যেটা বলছেন যে অত্যন্ত ছোট ব্যবসা, তুমি রোজগার করতে পারলে, সরকার যদি তোমায় পিসফুলি সেই কন্ডিশন দেয়, তাহলেই তুমি কর্মসংস্থানের মধ্যে ঢুকে গেলে। এই যে ব্যাখ্যাটা হলো, এখানে দাঁড়িয়ে রাজ্যের মানে মানুষের মেন্টাল পিস এবং রাজ্যের কন্ডিশনাল পিস সিচুয়েশনকেও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। বিরতির পর ফিরে এসে এই উভয় শান্তির মেলবন্ধনকে আলোচনা করব, শর্মিষ্ঠাদির কাছে যাব তারপরে। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। মানুষ, একতা, ইউনিটি, পিস, হ্যাপিনেস, সুখ নিদ্রা, যেটা আমার বন্ধুরা বললেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন যে হ্যাপি স্লিপ। আমি বলিনি, সুখ নিদ্রা। মনে শান্তি থাকলে ঘুমটা ভালো হয়, মনে শান্তি থাকলে ভালো স্বপ্ন, ভালো ব্রেনে অনেক ইনোভেটিভ আইডিয়া সৃষ্টি করে। আর মনটা যদি খারাপ হয়, পরিবারও ভালো থাকে না, রাজ্যও ভালো থাকে না। এক্সেলেন্ট কানেক্টিভিটি, রেল, রোড, waterway, sea, air. And Bengal is very peaceful state. Though sometimes the fake news, what I said, in the name of so-called social media, sometimes they put up some photographs from other state to our state. Because it is not that original. It is fake one. They use these fake videos to defame Bengal.
শর্মিষ্ঠাদি, আপনাদের যেখানটায় একটা কমন, আমি মানে ধরুন আমি গত প্রায় 10 বছর এই প্যানেল করতে গিয়ে বুঝেছি, মানে যে বছরেই যে বিজেপি গেস্টই আসুক না কেন তার একটা কমন অবস্থান থাকে, সেটা হচ্ছে রাজ্যে শান্তির পরিবেশ নেই, সুশৃঙ্খল নেই, আইন ব্যবস্থা নেই, আইনের শাসন নেই। এবং সম্প্রতি অনেকগুলো ঘটনাকে জুড়লে, এবং সেগুলো ফ্যাক্ট, শুধু যে বিজেপি খাতায় কলম অভিযোগ করছে তা নয়, সেগুলো যদি পরপর জুড়ি তো সবটাই দেখা যাবে আইন শৃঙ্খলা, পুলিশি ব্যবস্থা, সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠবে, নারী নিরাপত্তা, এগুলো নিয়ে ডেফিনেটলি প্রশ্ন উঠবে। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে কেউ ফেক নিউজ, অ্যান্ড আই ক্যান সে দ্য ভেক নিউজ, এটা ছড়ানো হচ্ছে। এই যে ভেক আর ফেকের যারা প্রোপাগান্ডা করছে, এবার কাদেরকে উনি বলছেন আপনিও বুঝতে পারছেন, তারা কি রাজ্যের ক্ষতি চাইছে নাকি তারা অ্যাকচুয়াল ফ্যাক্টটাকেই তুলে ধরছে, যেটা শিল্প তৈরি করবার জন্য শিল্পপতিদের ভীষণভাবে প্রয়োজন, কারণ আমাদের এই রাজ্য সিঙ্গুর দেখেছে, টাটা দেখেছে। দেখুন, সবার প্রথমে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে মানসিক শান্তি বা প্রশান্তির ব্যাপারটা, সেই মানসিক প্রশান্তি সর্বক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরুন সমাজে যেমন নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজন, তেমন শিল্প সংস্থার সর্বত্রই এই প্রশান্তিটা প্রয়োজন। কিন্তু বলুন তো, আরজিকর মামলা থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে আমরা যে কাকদ্বীপ দেখলাম, রিসেন্ট কিছুদিন আগে বর্ধমান বা তার আগে পুরুলিয়া যেটা দেখলাম, এগুলো যে নারী নিরাপত্তা কতটা ভালনারেবল অবস্থায় রয়েছে সেটা তো প্রমাণ করে, এবং সেটা তো বলার অপেক্ষা রাখে না যে আমরা বলবো তারপর এটা সামনে আসবে। আপনারা মিডিয়ারা অত্যন্ত সজাগ রয়েছেন, আপনারা সবসময় দেখাচ্ছেন যে কি অবস্থায় রয়েছে নারী নিরাপত্তা। বাধ্য হয়ে মাননীয়াকে বলতে হচ্ছে মেয়েদেরকে 8টার মধ্যে বাড়িতে ঢুকে যেতে হবে। এই রকম যে অবস্থা, সেখানে আমাদের যদি টোটাল জনসংখ্যার একটা পার্সেন্টেজ এরকম প্যাসিভ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে এগোবো? আর আমরা যে বলছি বারবার সামাজিক প্রকল্পের কথা, মানুষের হাতে সামাজিক প্রকল্পের ভাতার মাধ্যমে টাকা পয়সা পৌঁছানোর কথা, সেক্ষেত্রে একটা কথাই বলবো যে তা দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা খুব কষ্টে মেটে, তারা কখনোই তা দিয়ে কখনো প্রশান্তি লাভ করতে পারে না। তাদের হাতে যদি চাকরি থাকে, কর্মসংস্থান থাকে, তবেই তারা প্রশান্তি লাভ করতে পারে। কিছু ভাতার টাকা দিয়ে কোনোদিন সমাজের উন্নতি নির্ধারণ করা যায় না। হ্যাঁ, একটা প্রান্তিক মানুষকে দেখেছি মাসে 1000 টাকা করে জমিয়ে তারা বছরে একটা কিছু বড় প্ল্যান করছে, প্রজেক্ট করছে, তাদের তো তার মানে তো অন্য কিছু আছে, যেটা তাদের মেন্টাল পিস দিচ্ছে, মানসিক প্রশান্তিও দিচ্ছে। তাদের তো তার মানে অন্য কিছু, খাদ্য কর্মসংস্থানের জন্য অন্য কিছু প্রয়োজন। তা না হলে তো তার হাতে 1000 টাকা করে জমিয়ে সে 12,000 টাকা দিয়ে একটা কিছু কিনছে, তাতে মনের শান্তি আসবে, ঠিক কথাই, কিন্তু সারাটা বছর তাকে তো চালাতে হচ্ছে কিছু না কিছু। তার মানে আপনারা বলছেন যে শান্তির অভাব রয়েছে, যে শান্তির অভাব নেই বলে বরঞ্চ শিল্পপতিরা এই রাজ্যের প্রতি খানিকটা বিমুখ হচ্ছেন। এবং কৌশিকদেও এখানে অ্যাড্রেস করলেন যে উনি পরিভাষা দিয়ে বললেন যে বড় শিল্প এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে হয়তো পরিভাষা বদলে গেছে, কিন্তু সেখানেও সেই সংখ্যায়, যেটা চন্দন দে এবং বিশ্বজিৎ দা বললেন, যে সেই সংখ্যায় বড় শিল্প বা মাঝারি শিল্প তৈরি হয়নি। মাঝারি শিল্প, বড় শিল্পের কোনো উদ্বোধন আমরা লাস্ট 15 বছরে দেখেছি কিনা, 14.5 বছরে দেখেছি কিনা, এ নিয়ে কেউই হয়তো মনে করতে পারবো না। আচ্ছা বেশ, এবার এখানে দাঁড়িয়ে কিছু বিজনেসম্যান সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ মন্তব্য করেছেন। কি বলেছেন আমি একবার শুনে নিই, সবাই শুনুক, আপনারাও শুনুন কি বলেছেন তিনি, শুনবো। What they can avail, what they cannot avail. It depends on one small businessman. Every time if you disturb through agencies, how the business will go off? Always they are afraid, they are scared. Nobody knows in the morning what sun will rise. Whether the sun will rise, or the moon will rise, or the star will rise, or the agency will rise. খুব ইম্পর্টেন্ট জায়গা, যে বিজনেসম্যানরা জানে না, বুঝতেই পারছে না যে আগামীকাল তাদের সঙ্গে কি হবে, এবং এটা কোন দিক থেকে, এটা কি এজেন্সিগুলো তাদেরকে বিব্রত করে রেখেছে? মানে আমি পরিষ্কার ভেঙে বলি, এজেন্সি মানে হচ্ছে সিবিআই, ইডি, কারণ এর মধ্যে জানি যে কলকাতা এবং কলকাতার উপকণ্ঠে একাধিক ব্যবসায়ীর বাড়িতে মাঝে মধ্যে ইডি রেড হয়। এটা নাকি ব্যারাকপুর এলাকায় মনে থাকবে আপনাদের, এক ব্যবসায়ীর গাড়িতে 9টা বুলেট মেরেছিল দুষ্কৃতীরা। কিছু কিছু গ্যাং তারা ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলছে, এবং সেই সময় আমার মনে আছে পরিষ্কার যে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে একাধিক বাইটস এসেছিল বিজনেসম্যানদের,
তারা বারবার করে বলছিল যে আমরা এমন একটা উৎকণ্ঠার মধ্যে থাকি, কখন কে তোলা চায়, কত টাকা তোলা চায়, এবং সেই তোলা যদি না দিতে পারি তার জন্য আমাকে খুন জখমের হুমকি। এবং একজন ব্যবসায়ী অজয় সিং বা সামথিং, আমার মনে আসছে না, আমায় মার্জনা করবেন, আমার এক্ষুনি মনে আসছে না, তার গাড়িতে গুলি চালানো হলো সরাসরি। অজয় রয় একদম গাড়ির ব্যবসায়ী, খুব সম্ভবত, আমরা যেটা আমার মাথায় আছে, নীল রঙের তার গাড়ি ছিল, দামি গাড়িতে। ভদ্রলোক বেঁচে যান এবং তিনি যে মারাত্মক উৎকণ্ঠাপূর্ণ বক্তব্য দেন, মানে সেটা আমাদেরকে চমকে দেওয়ার মতো। কন্টিনিউ নাকি জেলে বসে দুষ্কৃতীরা তাকে থ্রেট দিতে থাকে, এবং পুলিশের তাহলে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। আমি এখানে দাঁড়িয়ে চন্দনদার কাছে এবং কৌশিকদার কাছে, দুজনের কাছে আসছেন, ছোট্ট বিরতি নিতে দিন আমাকে, নিয়ে এসে ফিরে এই গুরুত্বপূর্ণ জায়গায় এই বিজনেসম্যানদের সিকিউরিটি এবং পিস, এটা সত্যি আছে কি, আলোচনায় থাকবো, সঙ্গে থাকুন। কৌশিকদা, এই যে মানে একটা জিনিস দাদা, এটা পরিষ্কার হয়ে আমি বুঝতে পারছি আপনি সময়ের জন্য আমি বলি, কিন্তু একটা তো জিনিস পরিষ্কার হলো, ইডি সিবিআই কিছু পাক না পাক, অবস্থানটা পরিষ্কার হলো যে ওই সমস্ত ব্যবসায়ীর পাশে রাজ্য সরকার রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি খুব সংক্ষেপে একটা তথ্য আরো আপনাদের দিয়ে নিই। এই যে নারী সুরক্ষার কথা বিজেপির প্রবক্তা বললেন, আমি ওনাকে শুধুমাত্র উত্তরপ্রদেশের উন্নাও হাতরাসের ঘটনার কথা মনে করাচ্ছি না, আরো একটা জিনিস মনে করাচ্ছি। এই যে 1.30 কোটি ক্ষুদ্র এবং এমএসএমই সেক্টরে ভারতবর্ষের মধ্যে, শুনলে আপনিও গর্বিত হবেন, সর্বাধিক মহিলা যে রাজ্যে এমএসএমই সেক্টরে যুক্ত, সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। দ্বিতীয় কথা, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত প্রাঞ্জলভাবে যেটা বলতে চেয়েছেন, আমি দলের মুখপাত্র হিসেবে সেটা আপনাদের আরেকবার বলছি, সেটা হচ্ছে যে বিজেপি, সরাসরি বলছি, বিজেপি বিভিন্ন সর্বভারতীয় ব্যবসায়ীকে পশ্চিমবঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে, আর্ম টুইস্টিং করছে, তাদের বিভিন্ন এজেন্সি লাগিয়ে ভয় দেখানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে যাবে না। সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পাওনা, আজকে 20,000 কোটি টাকা জিএসটির থেকে পাওনা, মনরেগার নাম ওনারা তুলে দিচ্ছেন, সেটা ওনারা করছেন। তার সঙ্গে আপনারা দেখেছেন কি যে বলছেন মনরেগা যেটা কমপ্লিটলি কেন্দ্রীয় সরকারের ছিল, সেখানে রাজ্য সরকারকেও 40% টাকা দিতে হবে। একদিকে আপনি আমার রাজ্য সরকারকে ভাতে মারবেন, বাংলা ও বাঙালিকে বঞ্চিত করবেন, তারপরে ব্যবসায়ীদের বলবেন পশ্চিমবঙ্গে ব্যবসা করতে গেলে প্রচণ্ড গণ্ডগোল এবং বাধার সৃষ্টি করব। এত বাধা সত্ত্বেও ভারতবর্ষের জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গড় আরো ইনকাম বেশি, জিএসটি আমি উত্তর সময় পেলে আমি নিয়ে নেব। চন্দনদা, কি মনে হয় যে ব্যাখ্যাগুলো? আমি তোমাকে অবশ্যই সমর্থন করে এটা বলবো যে বিরোধী, বিজেপি বিরোধী যে শক্তি বিভিন্ন রাজ্যে যখনই সরকার চালিয়েছে, সেই রাজ্যের ব্যবসায়িক তাদের ঘনিষ্ঠতাকে সামনে রেখে, ব্যবসায়িক সব খুব স্বাভাবিক, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তার একটা ঘনিষ্ঠতা থাকে, এবং সেটা পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও প্রয়োজন হয়। এটা হচ্ছে ইন্টারপার্সোনাল নেগোসিয়েশন বা রিলেশনশিপের মধ্যে পড়ে, এটা কিন্তু পার্ট অফ বিজনেস। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি, ধরো মহারাষ্ট্রে যখন উদ্ধব ঠাকরের সরকার, তখন একটার পর একটা, আমি তোমাকে 23টা ঘটনা বলতে পারি যেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের হাউস রেডেড হয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাবলিশমেন্টকে রেড করা হয়েছে, ইডি এবং সিবিআই। তুমি চলে এসো সাম্প্রতিক তামিলনাড়ুতে দেখবে জাস্ট 14টি ইনসিডেন্ট আছে যেটা রেকর্ডেড, হাই প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল হাউসেসগুলোকে রেড করা হয়েছে। তুমি বোঝো, আমি পশ্চিমবাংলায় তারপরে আসছি, এটা কিন্তু ঘটনা, অস্বীকার করে লাভ। এই অ্যান্টি স্ট্যাবলিশমেন্টগুলো যখন দেখা যায় বিজেপির বিভিন্ন জায়গাতে রাজ্যে আছে, তখন কিন্তু এদের এই প্রশ্নগুলো থাকে না, তখন কিন্তু এই রেডের প্রশ্নগুলো থাকে না, আমরা দেখেছি। এবং এটা বাস্তব, এই ক্যারেক্টারটা তুমি ওই ফিল্ম স্টারদের থেকে আরম্ভ করে পলিটিক্যাল পার্সোনালিটিস থেকে সোজা বিজনেস ম্যাগনেটসের দিকে যাও, যারা বিরোধীদের সাথে সামান্যতম ঘনিষ্ঠ, তাদের ওপরে এই আক্রমণটা নেমে আসে। এটা কিন্তু পার্ট মুখ্যমন্ত্রী যেটা বলেছেন অবশ্যই, এবং তার সাথে এটাও মাথায় রাখতে হবে, আমি পার্থ চট্টোপাধ্যায়কে বিজনেসম্যান মনে করি না। বেশ, দেখুন আরেকটা ছোট্ট পয়েন্ট, একটু বিষয়টা বলে নিই। পশ্চিমবঙ্গে গত 11 বছরে একটাও শ্রম দিবস নষ্ট হয়নি। মনরেগাতে 2019 থেকে 2022 সবথেকে বেশি শ্রম দিবস পশ্চিমবঙ্গ তৈরি করেছে। 2011 আগে আমরা প্রতি বছর সিপিএম স্পন্সর্ড, স্টেট স্পন্সর্ড বন্ধ দেখতাম, সেটা 2011 আমরা ক্ষমতা আসার পর হয়নি। আসলে যে শান্তির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তা হিসাবে, প্রধান হিসাবে, সেটা হচ্ছে রাজনৈতিক শান্তি। কারণ বহুজন হিতায় বহুজন সুখায়,
আমাদের এই রাজ্যের মর্মে আছে, অন্তরে আছে। তিনি শিল্পের ক্ষেত্রে শান্তি বলতে কি বললেন? পরিকাঠামো, জল, বিদ্যুৎ, বিনিয়োগ, মানব সম্পদ আর নিরাপত্তা এই রাজ্যে সরকার দেবে। সে রাজনৈতিকভাবে সরকারিভাবে নিশ্চয়তা দিলেন। তার কারণ এখন যেভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে শিল্প নেই, শিল্প নেই, শিল্প নেই, স্বপ্ন দেখতেও হয়তো ভুলে গেছে শিল্পের। তারা হয়তো একদিন গেয়ে উঠবে, আমরা যদি এই আকারে স্বপ্ন দেখি, কার তাতে কি। বেশ, শর্মিষ্ঠা দি, আপনাদের এই যে বিজেপি স্পন্সর্ড একটা মানে তদন্তকারী সংস্থা মানে এজেন্সিগুলোকে সরাসরি সামনের সারিতে রেখে আপনারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা করেন, অভিযোগ কিন্তু আসলো। এটা একদম ছোট্ট করে। রাজনৈতিকভাবেই বলা হলো, কিন্তু কখনো বলুন তো কোনো যে সরকারি সংস্থাগুলোকে তাকে নির্দিষ্ট পার্টি বা দলের বলা যায়? তাহলে কি বিজেপির রাজত্বের আগে যারা ছিল, 14 আগে যারা ছিল, তারা কি তাই করতো? সেটা জিজ্ঞাসা থেকে যাবে। কারণ এর আগে তো কংগ্রেস শাসিত ইউপিএ সরকার ছিল, তখনও তো এই সংস্থাগুলো কাজ করত, তখন কি তাহলে তাই সেই রকম ভাবে ব্যবহৃত হতো? আজকে দেখুন, আজকে যদি বলা হয় পশ্চিমবঙ্গের অবস্থা, বর্তমান অবস্থা রয়েছে, না, বেশ, আজকে আর হাতে একেবারে সময় নেই। কনভিকশন রেটটা দেখুন, না 128 জন বিরোধী নেতা নেত্রীকে এডিসিবিআই ধরেছিল। বেশ, আমরা এই তথ্যের প্রেক্ষিতে যাব না, বরঞ্চ আমরা সবাই মিলে এটা ভাববো যে রাজ্যের শিল্পর ক্ষেত্র হয়ে সরাসরি খুব সোজা ভাষায় বলতে গেলে মানুষ অন্ততপক্ষে চাকরি পাক এবং আরও বেশি সংখ্যক পাক, মানে যেটা পাচ্ছে তার থেকে অনেক বেশি পাক, তাতে মানুষের বেসিক নিডস অর্থাৎ একদম প্রাথমিক চাহিদাগুলো মানুষ আনন্দে পূরণ করতে পারবেন। আজকে এখানেই শেষ করব। সবাইকে অনেক ধন্যবাদ জানাই খুব বিস্তৃত ব্যাখ্যা, তাত্ত্বিক এবং তাত্ত্বিক দুটোই ব্যাখ্যা করবার জন্য। অবশ্যই পরের অনুষ্ঠানের দিকে নজর রাখুন, সঙ্গে থাকুন। নমস্কার।